বন্ধুরা, এই শীতকাল মানেই হাঁটু ব্যথা, হাঁটু ফোলা, লাল হয়ে যাওয়া, যন্ত্রণা। অনেকের এমন হয় যে হাঁটুটাকে ভাঁজ করতে পারে না। আর বেশিরভাগ এই ঠান্ডাজনিত কারণে যাদের হাঁটু ব্যথা, হাঁটু ফোলা এসে যাচ্ছে, বুঝে নিতে হবে এটা বাতের ব্যথা বা বংশগত দোষজনিত কারণে হাঁটুতে বাত সঞ্চার হয়ে যাওয়া, যাকে বলা গাউট। এই জনিত কারণে হাঁটু ফুলে যায়, কষ্ট পায়, হাঁটু ভাঁজ করতে পারে না, এরকম হয়। তো বন্ধুরা, হাঁটু যখন স্টিফ হয়ে যায়, ভাঁজ করতে পারে না, স্টিফ হওয়ার আগের মুহূর্তে যদি আপনি ঘরোয়া উপায়ের সঙ্গে সঙ্গে, ঘরোয়া ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে থাকেন, অবশ্যই সুস্থ থাকতে পারবেন। আপনি গরমকালে ভালো ছিলেন, কিন্তু ঠান্ডায় বা শীতে যেহেতু ব্যথা বাড়ছে, তাহলে আপনাকে কী করতে হবে? এটা তো স্বাভাবিক, যে কোনো সাধারণ মানুষের মাথায় আসার কথা, কিন্তু আপনারা গুরুত্ব দেন না। ঠান্ডায় ব্যথা বাড়ছে মানে সেখানে আপনাকে গরম শাক দিতে হবে। আপনি গরমকালে ভালো ছিলেন, তার মানে একটাই যে ঠান্ডায় ব্যথা বাড়লো, তাহলে সেখানে যাতে করে সেই গরম দিনের মতো করে আপনি ভালো থাকেন, সেখানে গরম শাক নিতে থাকুন। আপনার রক্ত চলাচল ব্যাহত হওয়ার জন্য কারণে সেখানে যে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সেখান থেকেও আপনি রেহাই পাবেন। দরকার হলে আপনি একটু সরষের তেল, এখন যে মাস্টার্ড অয়েল যাকে বলে, একটু শুদ্ধ সরষের তেল আপনি কী করবেন, গরম করুন। গরম করে সে জায়গাকে একটু হালকা আলতো করে মালিশ করুন, দেখবেন সে জায়গায় তাপ সঞ্চার হবে, আপনার ব্যথাও কমে যাবে। আপনি এক কাজ করতে পারেন, সামান্য কর্পূর কি এক করে রসুন সরষের তেলের সঙ্গে দিয়ে দিন, এগুলো হচ্ছে বেদনানাশক। কিংবা আদা, সুর যাকে বলে, সেটাকে আপনি সরষের তেলের সঙ্গে গরম করুন, সেই তেলটাকে মালিশ করুন, এগুলো হচ্ছে কি বেদনানাশক। সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গাটা একটু তাপ সঞ্চার করবে, ব্যথাটাও কমে যাবে। যেহেতু ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেখানে গরম শাক নিলে উপশম হবেই। আপনি চেষ্টা করুন। আর সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, যাদের এইরকমভাবে ঠান্ডায় ব্যথা বেড়ে যাচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু লাল হয়ে যাচ্ছে, পিছনে কোনো না কোনো কারণ আছে। হয় খুব পুরনো বাত ব্যথা, বাত সঞ্চার হয়ে গেছে, সেখানে হাড়ের সেখানে কার্টিলেজটা ক্ষয় হয়ে গেছে, হাড়ের সংঘর্ষ হচ্ছে। এছাড়াও জেনেটিক প্রবলেম, মানে বংশগত দোষ বা ইতিহাস রয়েছে, তার বাবার ছিল, কিংবা মার ছিল, কিংবা দাদু বা ঠাকুমার ছিল, কিংবা এমন হতে পারে মামা বাড়ি কারোর ছিল। যাই হোক, আজকে লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ঔষধ এবং ঘরোয়া কিছু সমাধান সম্বন্ধে আলোচনা করব, আর এর আনুষঙ্গিক কারণ কী কী সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এতক্ষণ তো আলোচনা করলাম, একটু সময় দিয়ে যদি আপনার ভিডিওগুলোকে দেখেন, এই শীতে যে আপনি কষ্ট পাচ্ছেন সে থেকে লাঘব হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি নিত্যানন্দ পাল, গ্রামীণ হোমি চ্যানেল থেকে বলছি। শীত এলেই হাঁটু ব্যথা বেড়ে যায়, ওঠা বসা করতে গেলে আপনি ভীষণভাবে কষ্ট পান। আজকের বলবো তার সহজ সমাধান এবং সহজ রেমেডি। বন্ধুরা, শীতে হাঁটু ব্যথা যে বাড়ে, এর কারণটা কি? কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে ঠান্ডায় রক্ত চলাচল কমে যায়, ফলে জয়েন্টটা শক্ত হয়ে যায়, এর ফলে ব্যথা বেদনা বাড়ে। 2 নম্বর কারণ, বাত, অস্টিওআর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড থাকলে তো ব্যথা আমাদের যত ওষুধ খাই না কেন কমতে চায় না, এই কারণে হতে পারে। 3 নম্বর কারণ, শীতের সময় শরীর খুব কম নড়াচড়া করে, আমরা চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে থাকি, হাঁটাচলা কম করি, শীতে শরীরটা জমে যায়, জয়েন্টগুলোও জমিতে থাকে, ফলে বাতের ব্যথা বেড়ে যায়, জয়েন্টে যন্ত্রণা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়। অতএব একটু আমাদের মুভমেন্ট করতে হবে, সকাল সন্ধ্যা একটু চলাচল করতে হবে, তাহলে এইসব কারণে কিন্তু হাঁটু ব্যথাটা বেশি বেড়ে যায়। তাহলে এবার বলবো ঘরোয়া কিছু সমাধান। রাতে আপনি এক কাজ করুন, সরষের তেল গরম করুন, যেরকম বললাম, বা তিলের তেল হলেও চলবে, গরম করে হাঁটুতে মালিশ করুন। যেহেতু ঠান্ডায় ব্যথা বেড়ে যাচ্ছে, দরকার হলে ওই রকম বললাম, সুঁট মানে আদা, রসুন দিতে পারেন, কর্পূর দিতে পারেন, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেলটাকে আপনি মালিশ করুন। বাজারে কোনো দামি তেল কিনতে হবে না। এই যে মালিশ করলে যে কোনো জায়গায় রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়। সঙ্গে আপনি গরম করে নিচ্ছেন, মানে সেখানে তাপ বৃদ্ধি যখন হবে, একটু হিট যখন হবে, একটু গরম যখন পাবে, সেখানে সঞ্চালন শক্তি, রক্ত সঞ্চালন শক্তি বৃদ্ধি হবে, এবং ঠান্ডায় যে আপনার ব্যথা বাড়ছিল, সেখানে গরম পেলেই ব্যথা কমে যাচ্ছে। যেহেতু আপনি গরমকালে ভালো ছিলেন, আপনি এমন করতে পারেন, প্রথমেই যেরকম বললাম, একটা গরম শাক, একটা সুতির কাপড় উনানের পাশে দিয়ে, বা কোনো জায়গায় হ্যারিকেন, এসব তো এখনকার দিনে পাওয়া যায় না, বাড়িতে কেউ রাখে না। আপনি উনুনের পাশে একটা সুতির কাপড় দিয়ে গরম শাক, গরমটাকে করে সেই হাঁটুতে চাপিয়ে রাখুন, একটু পেঁচিয়ে রাখুন হাঁটুর চারিধারে, আরাম পাবেন। ঠান্ডা থেকে হাঁটু ঢেকে রাখার চেষ্টা করুন, যাতে বাতের ব্যথা আছে সবসময়ের জন্য একটা মোটা কাপড় এমনভাবে গার্ড করে রাখুন, যাতে করে ঠান্ডা না পায়। আপাতত এই কয়েকটা দিনের যে অতিরিক্ত ঠান্ডা, সকালে খালি পায়ে একদম হাঁটবেন না, জুতো পরে চলাচল করুন। তো বন্ধুরা, এবারে আসি আমরা লক্ষণভিত্তিক কয়েক প্রকার ওষুধ। এখানে ওই রকম হাইলাইটেড কথা বলতে চাই না যে এক ফোঁটা খেলে বাতের ব্যথা চিরতরে মুক্তি, এক ফোঁটা খেলে আপনি সারা জীবনের মতো সুস্থ। বন্ধুরা, এই যখন বাতে পরিণত হয়ে যায়, এই থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর, আগে থেকে বলে দিলাম। অবশ্য করে আপনি চেষ্টা করবেন যেগুলো যেগুলো বললাম, সেসব ঘরোয়া উপায়গুলো অবলম্বন করার,
যখন বাতটা অনেক পুরনো আকার ধারণ করে, যখন স্টিপ এসে যায়, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল হয়। অথবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনারা এই ওষুধ খেলে চিরতরে সুস্থ হবেন, তবে চেষ্টা করতে হবে। আজকের ওষুধগুলো যাদের অতিরিক্ত পরিমাণে কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে, নড়তে চললে খটখট আওয়াজ, মটমাট শব্দ, অবশ্যই করে লক্ষণ ভিত্তিক একদম হুবহু বই আমার সামনে রয়েছে, যেগুলো আমরা চিকিৎসা জগতে বেশি ব্যবহার করি এবং উপকৃত হই। এবার আপনার সমস্যাটা কতটা কঠিন, কতটা গভীর হয়েছে তার উপর নির্ভর করবে, শুধু আমাকে দায়ী করলে হবে না। আসুন লক্ষণ ভিত্তিক ওষুধগুলো আলোচনা করি। প্রথম যেটা হচ্ছে, অতিরিক্ত ঠান্ডায় যদি আপনি খুব বলিষ্ঠ চেহারা আপনার হয়ে থাকেন, মোটা সোটা ভারী চেহারা, এই ঠান্ডাজনিত কারণে যদি প্রচুর পরিমাণে ব্যথাটা বেড়ে যায়, তাহলে অ্যাকোনাইট 34 mg দিনে 2-3 বার করে সেবন করবেন। যদি এমনই হয় যে হাঁটতে নড়তে চড়তে বাবা গো মা গো শব্দ করছেন, বাবা গো মা গো আমার মনে হয় আর সুস্থ হব না, আমি মরে যাব, মরে গেলাম গো, তাহলে অ্যাকোনাইট সেক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। কারণ অ্যাকোনাইটের প্রধান সিমটম এটাই, মৃত্যু ভয়, ছটফটানি, অস্থিরতা, বিশেষ করে ঠান্ডায় বৃদ্ধি। তাহলে অ্যাকোনাইট আপনি এরকম 5-6 দিন সেবন করে, যতক্ষণ না আপনার ব্যথাটা কমছে, আপনি 3 দিনেও ব্যথা কমতে পারে, 4 দিনেও ব্যথা কমতে পারে, অতিরিক্ত ব্যথাটা যতক্ষণ বাবা গো মা গো হ্যান ত্যান এইসব শব্দ থাকবে, অস্থিরতা থাকবে, ততক্ষণ আপনি অ্যাকোনাইটটাকে সেবন করে আপনার ব্যথাটাকে অতিরিক্তভাবে কমিয়ে নেবেন। তারপরে লক্ষণভিত্তিক ওষুধগুলো তখন অ্যাকোনাইট বন্ধ করে দেবেন, যখন আর যে লক্ষণভিত্তিক ওষুধের কথা বলছি সেই লক্ষণগুলো যখন থাকবে বা আসবে। যদি এমনই হয় যে ঠান্ডাজনিত কারণে আপনার বাতের ব্যথাটা বেড়ে গেছে, হাঁটুটা ফুলে গেছে, সেই ব্যথা চলাচল করলে উপশম। প্রথম যখন চলতে যাবেন প্রচণ্ড ব্যথা পাবেন, কিন্তু একটু বেশি চলাচল করতে আপনার ব্যথাটা কমে যাবে। সেখানে কিন্তু রাস্টক্স দারুণভাবে কাজ করবে। রাস্টক্স 30 খুব এফেক্টিভ। আপনি 34 mg দিনে 3 বা 4 বার পর্যন্ত নিতে থাকুন, দুর্দান্ত কাজ করবে। আচ্ছা, ধরুন আপনি রাস্টক্স খেলেন, কিছুটা কাজ হলো, কাজ হয়েও কাজ হলো না, তখন কিন্তু একটা বায়োকেমিক ওষুধ নেবেন, সেটা হচ্ছে ক্যালকিরাফোর। একদম সামঞ্জস্যপূর্ণ লক্ষণ থাকবে, মানে রাস্টক্সের যেরকম প্রথম চলতে গেলে ভীষণ ব্যথা, তারপরে হাঁটুতে খটখট আওয়াজ, চলাচল করলে উপশম, একদম রাস্টক্সের মতো হুবহু লক্ষণ। রাস্টক্সে আপনি কাজ পাচ্ছেন না বা কাজ কিছুটা হয়েছে, সম্পূর্ণ আপনি সুস্থ হচ্ছেন না, ব্যথা পাচ্ছেন। আর ক্যালকিরাফোর ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সক্ষম। অবশ্যই করে আপনি ক্যালকিরাফোর 12x 5টি করে ট্যাবলেট দিনে 4 বার করে উষ্ণ গরম জল সহ নিতে অবশ্যই করে কাজ পাবেন। আপনি এমনও করতে পারেন যে ক্যালকিরাফোর দুপুর রাত্রে নেবেন আর রাস্টক্সটা সকাল বিকাল নেবেন, এমনও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি পরবর্তী ঔষধ, সেটা হচ্ছে ব্রায়োনিয়া। এটা অনেকেই জেনে গেছেন যে ব্রায়োনিয়া কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করা হয়। যদি চলাচলে আপনার সূচ ফুটানো মত হয়, ব্রায়োনিয়া সবসময় কিন্তু সূচ ফুটানো ব্যথা, সূচ ফুটানো, যে ভাষায় বোঝেন, ছুঁচ যাই হোক না কেন, প্রত্যেকবারে যখন আপনি স্টেপ নিতে যাচ্ছেন, এটা যেন সেখানে সূচ ফোটাচ্ছে কেউ ব্যথা, কাঁটা ফোটার মতো করে। কিন্তু বসে থাকলে আপনি ভালো থাকেন, আর প্রত্যেক স্টেপে হচ্ছে সূচ ফোটানো ব্যথা। ব্রায়োনিয়া 34 mg বা 200 mg দিনে 2-3 বার করে নিতে থাকুন, আহারে 1 ঘন্টা আগে অবশ্যই উপকার পাবেন। এবারে বলি, ধরুন নির্বাচিত ওষুধগুলো আপনার কাজ হচ্ছে না, তার মানে কি ওষুধটা ভুল? না, একদম ওই সিদ্ধান্তে যাবেন না, এটা হোমিওপ্যাথির নিয়ম বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ। তাহলে কেন, কি কন্ডিশনজনিত কারণে আমার নির্বাচিত ওষুধগুলো কাজ হলো না, তাকে আমি ট্রাই করবো বা চেষ্টা করব। আর রুগীকে বোঝানোর দায়িত্ব কিন্তু আপনার, কারণ এই সব রোগগুলো সব পায়খানা বমি নয় বা সর্দি কাশি নয় যে 2-4 দিনে সুস্থ করা সম্ভব। আর বেশিরভাগ রুগী জেনে গেছেন যে কতদিন কষ্ট পাচ্ছেন বা কেমন প্রকৃতির কষ্ট হয় এইসব ব্যাধির ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে। তাহলে যখন আপনার সুনির্বাচিত ওষুধ কাজ করছে না, তখন আপনি সালফার 34 mg পরপর 2 থেকে 3 দিন ট্রাই করবেন, আর এই কদিন ওষুধ বন্ধ রাখবেন, অন্যান্য ওষুধগুলো যেগুলো খাচ্ছিল। আবার এই সালফার 30টা 2 দিন বা 3 দিন সকালে 1 ফোঁটা করে নেওয়ার পরে 1 দিন পর থেকে বা পরের দিন থেকে আপনি আগের ওষুধগুলো পুনরায় আপনি সেবন করতে থাকুন। দেখবেন এই ওষুধে হয়তো আপনার বাজিমাত হয়ে গেছে। নিয়ম মাফিক চিকিৎসা ভিত্তিক চিকিৎসা করতে গেলে যে ওষুধের প্রয়োজন, আমি সেই সম্বন্ধে আলোচনা করছি। অন্যথায় যদি কোনো ডাক্তারবাবু বলেন এই নিয়ম নীতি একদম ঠিক নয়, লক্ষণগুলো ভুলভাল বলা আছে, অবশ্যই করে আমি বলেছি প্রত্যেক ভিডিওর এক কোণে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই করে কন্ট্যাক্ট করবেন। যে কোনো ডাক্তারবাবুকেও বলা রইল, এখানে কোনো ফ্যাক নাম্বার নেই, বারবার বলেছি। হয়তো ইউটিউবে অনেক দর্শক আছে, ফোন ধরতে পারেন, তবে আপনি মেসেজ করবেন যে আমি অমুক ডাক্তার বলছি, কথা বলতে চাইছি, অবশ্যই করে আগে আমি কল ব্যাক করবো। কোনো রকম মিথ্যে প্রতিশ্রুতিযুক্ত মানুষকে প্ররোচনামূলক কথাবার্তা বা ভিডিও করে এখানে ফ্যাক ওষুধ বলা হয় না।
লক্ষণভিত্তিক ওষুধ বলা হয়। মানুষের খাওয়ার দোষে হোক, তার রোগটা কতটা কঠিন সেটা নির্বাচন ভুল হোক, হোমিওপ্যাথি শক্তি নির্বাচন ভুল হোক, সেখানে হয়তো অনেকে কাজ পান না। কিন্তু বেশিরভাগ ডাক্তারবাবু আমাদের কমেন্টে বা কমেন্ট বক্সে গেলে বুঝতে পারবেন যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের ভিডিও দেখে চিকিৎসা করছেন, কতটা উপকৃত বা কতটা কাজ পাচ্ছেন না পাচ্ছেন কমেন্ট বক্স চেক করতে হয়। একজন মানুষ তার ওষুধ ঠিক খাচ্ছে কি শক্তি নির্বাচন ভুল করছে, কি ঠিক খাচ্ছে ঠিক নিচ্ছে, তার উপর নির্বাচন করে কিন্তু অনেকটা কঠিন রোগগুলো। যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারলেন কি বলতে চাইলাম। এই যে হাঁটু ব্যথা কমাতে গেলে সব সময়ের জন্য ওজন নিয়ন্ত্রণ করতে হবে, আপনার অতিরিক্ত বডি ওয়েট কমাতে হবে। বয়স অপেক্ষা যে আপনি অতিরিক্ত ওজন বাড়িয়েছেন তাকে কমাতে হবে, কন্ট্রোল করতে হবে। সঙ্গে এক্সারসাইজ করতে হবে, বা বিছানায় বসেও অনেক এক্সারসাইজ করা যায়। সবসময়ের জন্য হাঁটুটাকে এরকমভাবে মানে একদম লম্বা করে দেবেন, ছড়িয়ে দেবেন বিছানায় বসে, আবার এরকম করবেন, আবার এরকম করবেন, একবার ভিতর দিকে নিয়ে আসবেন, একবার বাইরের দিকে ঠেলবেন, এরকম করবেন। চেষ্টা করুন, আজকের একটু কালকের একটু করতে করতে উপরওয়ালা মঙ্গল করবেন আপনার, যে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন, ম্যাজিক হয়ে যেতে পারে। সঙ্গে ওষুধগুলো অবশ্যই। এছাড়া যখন দেখবেন যে বংশগতভাবে ইতিহাস রয়েছে আপনার, এইসব ওষুধগুলো আনিকা কোনো জিনগত কারণে আপনার মধ্যে বাতের সঞ্চার হয়েছে, সেখানে কিন্তু ম্যাডোহিনাম ট্রাই করতে হয়। তাহলে প্রথম অবস্থা আপনি ম্যাডোহিনাম নিয়ে নিলেন আপনার ফ্যামিলিতে ছিল বলে না, আগে কমন ওষুধগুলো ক্যালক্রিয়া-4, রাস্টক্স, ব্রায়োনিয়া, অতিরিক্ত ব্যথা থাকলে আর্নিকা, আপনার রোগ সারানোর জন্য নয়, ব্যথা কমানোর জন্যে। কিন্তু রাস্টক্স, ব্রায়োনিয়া, ক্যালক্রিয়া-4 এইসব ওষুধগুলো কিন্তু আপনার রোগটাকে সারাবে। তাহলে সেইভাবে কিন্তু ওষুধগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। তীব্র ব্যথা তাহলে আর্নিকা মাঝে মধ্যে নেন, ধরুন ব্রায়োনিয়ার সঙ্গে আপনি আর্নিকা নেবেন, একটা সকাল বিকাল একটা দুপুর রাত্রে নেন। ধরুন রাস্টক্সের সঙ্গে আপনি আর্নিকা নেবেন প্রচণ্ড ব্যথা কমাতে, একটা সকাল বিকাল একটা দুপুর রাত্রে নেন। হ্যাঁ বন্ধুরা, যেরকম ওষুধগুলো বললাম সেভাবে নিতে থাকুন। যদি না নির্বাচন করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আপনার সমস্যাগুলো লিখে যে কোনো রোগের পরামর্শ নিতে বা চিকিৎসা নিতে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই একটাই নাম্বার 8972858994, প্রত্যেক ভিডিওর এক কোণে দেওয়া থাকে এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করার নাম্বার। যদি বিশেষ কারণে কারো ফোন করতে প্রয়োজন হয়, রাত্রি 8টা থেকে 9:15 মধ্যে ফোন করার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকুন। অনেক হোমিওপ্যাথি, অনেক ওষুধ আছে এই রোগের ক্ষেত্রে, হাঁটু ব্যথার ক্ষেত্রে, হাঁটু জয়েন্টের ক্ষেত্রে। অবশ্যই করে লক্ষণভিত্তিক ওষুধ আমরা বলে থাকি, নির্বাচন করে থাকি। যদি না ব্যথা কমে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হয় বা জানতে হয় ইউরিক অ্যাসিড আছে কি না, তখন ইউরিক অ্যাসিড কমাতে অনেক ওষুধ আছে। আপাতত দুটো ওষুধ সর্বোচ্চ সর্বগণ্য, সেটা হচ্ছে অ্যাসিড ব্যাঞ্জো আর আর্টিকাউরেন্স। অ্যাসিড ব্যাঞ্জো সেখানে ব্যবহার করা হয় যেটা প্রচুর পরিমাণে প্রস্রাব দুর্গন্ধ যদি থাকে, বিড়ালের প্রস্রাবের মতো বা ঘোড়ার প্রস্রাবের মতো খুব ঝাঁঝালো গ্যাস পাওয়া যায়, রোগী নিজের প্রস্রাব নিজেই গন্ধ সহ্য করতে পারে না, এরকম তাহলে সেখানে অ্যাসিড ব্যাঞ্জো নিতে হয়। আর নাহলে আর্টিকারেন্স হচ্ছে কি একটা পেটের ঔষধ বলতে গেলেই চলে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।